চমৎকার দুজন অতিথি আছেন যাদের সাথে আপনাদের আজ আলাপ করাতে চাই। এই মুহূর্তে আলাপটা প্রচন্ড প্রাসঙ্গিক কেন আলাপটা যত এগোবে তত আমরা বুঝতে পারবো। চমৎকার দুজন অতিথির কথা বলছি না, আমার প্রিয় একজন মানুষও আছেন, তার সাথে পরিচয় করাই। ডান থেকে পরিচয় করাচ্ছি, আমাদের সাথে আছেন হাসিন জাহান, যিনি কান্ট্রি ডিরেক্টর ওয়াটারএইড বাংলাদেশ। একই সাথে আছেন আমাদের সাথে ফরাজি বিনতি ফেরদৌস, যিনি এভলিউশন স্পেশালিস্ট, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থায় তিনি কর্মরত রয়েছেন। আপনাদের দুজনকেই শুভ সকাল এবং স্বাগত সকালের বাংলাদেশে। কেমন আছেন আপনারা? খুব ভালো আছে। এই যে নির্বাচনের পর কেমন লাগছে, নির্বাচনের পরে সকালগুলো কেমন মনে হচ্ছে, এটা দিয়ে শুরু করতে চাই। খুবই ভালো মনে হচ্ছে এবং অনেকদিন পরে ভোট দিতে পেরেছি। আর আমরা চাই যে দেশে একটা স্থিতিশীলতা আসুক। তো ওটার বোধহয় প্রথম পদক্ষেপ হচ্ছে এরকম একটা সুষ্ঠু নির্বাচন হওয়া। আমি তো আপার মতোই খুব খুশি এবং আশাবাদী যে এমন একটা ভোরে আমি আপনাদের সাথে আছি। আজকে একটা বিশেষ দিন, তো আমরা সবাই সামনের দিকে তাকিয়ে আছি আর পেছনে তাকাতে চাই। এই একটা জায়গায় রুনিয়া যে অংশটুকু লেজটুকু জুড়ে দিতে চাচ্ছিল প্রশ্ন, আমি আসলে সেই প্রশ্নটা করতে চাই। এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারীর অংশগ্রহণ কতখানি ইতিবাচকভাবে দেখেছেন এবং তার ফলাফল যেটা এসছে তা কত ইতিবাচকভাবে দেখছেন? কারণ এখানে অনেকে আবার পুনরায় ফিরে আসবার বা নতুন করে শুরু করবার একটা বিশাল বড় সুযোগ পেলেন। আমার কাছে যেটা ভালো লাগছে যে যেই রকম একটা অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা গেছি, তার মধ্যেও একটা উল্লেখযোগ্য সংখ্যক নারীরা এগিয়ে এসছেন, অংশগ্রহণ করেছেন। এটা একটা সবচেয়ে বড় দিক। আর যারা যেসব নতুন মুখ আমরা দেখেছি এবং যারা বলছেন যে আমরা রাজনীতিতে কন্টিনিউ করব ডিসপাইট অফ দ্য রেজাল্ট, এটা আর একটা ভালো দিক আমি মনে করি যে রাজনীতিতে অনেকের ফিরে আসার আগ্রহটা তৈরি হয়েছে, যারা শিক্ষিত এবং যারা আসলে কন্ট্রিবিউট করতে পারবেন যেখানেই থেকে হোক, মানে দলের থেকে হোক, বিরোধী পক্ষে থেকে হোক, অথবা রাজনীতির মাঠে থেকে হোক। একদম এই যে মানে হাড্ডাহাড্ডি লড়াই যেটা তারা দিয়েছেন, এবং কিছু কিছু প্রার্থীকে আমরা জানি যে দলের বিপক্ষে গিয়ে তারা আসলে হাড্ডাহাড্ডি লড়াই দিয়ে সেখান থেকে আসন বের করে এনেছেন, তো সেটা আসলে খুবই ইতিবাচক। স্পেশালি ছেলেদের ক্ষেত্রে, তো আমরা মেয়েদের ক্ষেত্রে কিন্তু যে রিটার্ন করাটা, কাজে ফেরত আসাটা, এইটা সবসময় আমরা মনে করি যে আচ্ছা ক্যারিয়ারে যদি ব্রেক নিয়ে নেয় তাহলে এটা ভেরি ডিফিকাল্ট টু গো ব্যাক, আবার কোথা থেকে শুরু করবে। তো আপনাদের একটা প্রোগ্রাম আছে যেটা আপনাদের রিটার্নশিপ মিশন, কিছুদিন আগে সেটা হয়েছে, সেটা সম্পর্কে যদি একটু আমাদেরকে বলেন যে এটা কেন আপনারা, এটার কনসেপচুয়ালাইজেশনটা কিভাবে হলো এবং তারপর এটা কিভাবে আপনারা লঞ্চ সেই সাথে ছোট্ট করে একটু জানবার আগ্রহ প্রাসঙ্গিকতা বিবেচনায়। কারণ আমরা জানি এই মুহূর্তে কর্মক্ষেত্রের অপেক্ষায় প্রচুর সংখ্যক নারী রয়েছেন, সেখানে হয়তো যারা একটা বিরতিতে গেলেন তাদের আবার ফিরিয়ে আনবার কেন একটা চেষ্টা শুরু হলো, এটা একটা কৌতূহল। কারণ অনেক ফ্রেশারের মনে এই প্রশ্ন জাগবে, আমরা তো ছিলাম কেন আমাদের না। আচ্ছা ঠিক আছে, তাহলে একটু পেছন থেকে বলি যে আমরা যদি সামগ্রিক চিত্রটা দেখি, এবং এটাতে স্টাডিতেও আছে, দেখা যায় যে ছেলে আর মেয়ে তারা যখন শুরু করে পড়ালেখা তারা মোটামুটি সমানই থাকে। কখনো কখনো বাংলাদেশের প্রেক্ষিতে আপনারা যদি দেখেন, এখন আমরা 51% মেয়ে নাম্বার ওয়ান, এবং যখন প্রাইমারি লেভেলে এনরোলমেন্ট হয় প্রায় কম বেশি একটা বড় সংখ্যক আসে এবং ছেলে মেয়েরা সমান হয়। রেজাল্টের ক্ষেত্রে মেয়েরা কিন্তু ছেলেদের চাইতে আস্তে আস্তে একটু ভালোই করছে। কিন্তু যত তারা বড় হয়, ইউনিভার্সিটি লেভেল এবং কর্মক্ষেত্রে আসে, খুব উত্তেজনা নিয়ে, আগ্রহ নিয়ে, হ্যাঁ পটেনশিয়াল নিয়ে আসে, কিন্তু ছেলে আর মেয়ের সংখ্যা তখনও প্রায় সমান থাকে, কিন্তু একটা সময় মেয়েরা কমতে থাকে। যত বড় হয় তত মেয়েরা কমতে থাকে, ঝরতে থাকে। এবং চাকরির ক্ষেত্রেও তাই। শুরুতে দেখা যায় যে ইয়াং প্রফেশনাল হিসেবে অনেকে আসছে, জয়েন করছে, কিন্তু যেই দেখা যায় যে তারা ফ্যামিলি প্ল্যান করছে, ছেলে মেয়ে হচ্ছে বা অন্যান্য কোনো কারণ হচ্ছে, যে কোনো ক্রাইসিসে মেয়েটাই আগে কর্মক্ষেত্র ত্যাগ করে বাড়িতে রয়ে যায়। এই যে রয়ে যায় তার মানে কি, আমরা একজন দক্ষ মেয়েকে হারিয়ে ফেললাম। সো ওই যে তার একটা পটেনশিয়াল ছিল সিনিয়র লেভেল, মিড লেভেল এখানে কন্ট্রিবিউট করা, সেটা তারা করতে পারছে না। তারই ফলশ্রুতিতে 5 বছর 10 বছর পরে যখন একটা হায়ার লেভেল পজিশনে আমরা একটা মেয়েকে দেখতে চাই, একটা লিডারশিপ পজিশনে বা একটা অর্গানাইজেশনের টপ পজিশনে, তখন আমরা আর মেয়ে খুঁজে পাই না। দ্যাট ইজ ওয়ান অফ দ্য রিজন আমরা চেয়েছি যে যারা অভিজ্ঞতা নিয়ে চলে গেছে মিড লেভেলে তাদেরকে ফেরত আনা যায় কিনা। তাহলে আমি একটা দক্ষ জনশক্তি শুরুতেই পেয়ে গেলাম যারা হারিয়ে গেছিল। দ্যাটস অল, এটাই আমাদের শুরুটা ছিল। একটু বিদ্যা আপা আপনার কাছে যেতে চাই, এই পুরো প্রোগ্রামের সাথে হাউ ডিড ইউ কন্ট্রিবিউট এন্ড হাউ ডিড ইউ গেট টু নো অ্যাবাউট ইট? ব্যক্তিগতভাবে আমি নিজেও একজন রিটার্নি। আমি আন্তর্জাতিক সংস্থায় বহু বছর কাজ করেছি অ্যাজ এ কনসালট্যান্ট। সে কারণে কিছু প্রাতিষ্ঠানিক নিয়মের মধ্যে পড়ে যে একটা নির্দিষ্ট পরিমাণ বিরতিতে আমাদেরকে যেতে হয়। তেমনই একটা লম্বা বিরতির সময়
আমি ভাবছিলাম নিজেকে নতুনভাবে একটু গোছানো এবং কমফোর্ট জোন থেকে বের হয়ে নতুন কিছু করা, এবং কিছু কোর্স ট্রেনিং এগুলোর দিকে নজর রাখছিলাম, ইনভলভ ছিলাম। তখন আপনাদের এই প্রোগ্রামটা যখন দেখলাম, স্পেসিফিক্যালি রিটার্নশিপ শব্দটা আমাকে খুব আকর্ষণ করেছিল, যে শব্দটার সাথে আমি পরিচিত ছিলাম না। আরও কিছু স্বনামধন্য প্রতিষ্ঠানও এটা নিয়ে কাজ করছে ইদানিং। তো আমি সাথে সাথে অ্যাপ্লাই করি এবং আমি তারপর থেকে অনেক চমৎকার সব ঘটনা আমার জীবনে ঘটতে শুরু করে। আমি একা নই, আমার সাথে আরো অনেক আপারা ছিলেন। ইট ওয়াজ ওয়ান্ডারফুল। তারপর আমি কতদিনের জার্নি ছিল এটা টোটাল? ইন পারসন আমাদের ট্রেনিং যদি বলি, বিভিন্ন সেশনের কম্বিনেশন ছিল, 5 দিন করে 2টো ফেজে আমরা ছিলাম। আমি একটা ফেজে ছিলাম, আর একটা ফেজে আমি নিজেই কিউরেটর হিসেবে, ফ্যাসিলিটেটর মোর অর লেস 10 ডেজ, তাই তো? 5 দিন 5 দিন 10 দিন। হ্যাঁ, বলা যায়। আচ্ছা, ডে 1 এন্ড আফটার 10th ডে এই যে ডিফারেন্সটা কি দেখেন, বা নিজেকে রিডিসকভার করার কি খুঁজে পেলেন? নিজেকে খুঁজে পাওয়ার অনেক সুযোগ ছিল, কারণ পুরো প্যাকেজটা আমি যদি বলি, এত চমৎকার সব সেশন দিয়ে সাজানো ছিল। আমরা জানি আমাদের শিক্ষাগত যোগ্যতা আছে, আমরা জানি আমাদের অভিজ্ঞতা আছে, কিন্তু তারপরেও সামথিং ওয়াজ মিসিং। যেমন আমার ব্যক্তিগত জীবনে আমি যখন এই সেশনগুলো নিলাম, তখন দেখলাম এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে আমার কিছু ভুল ধারণা আছে, কিছু সীমিত ধারণা আছে। সেই জায়গাটা এত চমৎকারভাবে আমরা ওভারকাম করেছি আমি এবং আপারা। আমরা নিজেদের প্রয়োজন অনুযায়ী আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহারটাকে করতে শিখলাম, যেটা আমাদের প্রোডাক্টিভিটি, এফিসিয়েন্সি আরও অনেক বাড়িয়ে দিয়েছিল। আমাদের ইমোশনাল ইন্টেলিজেন্সের জায়গাটা অনেক সুন্দর কাজ হয়েছে, যেখানে আমরা লিডারশিপ, কনস্ট্রাকটিভ ফিডব্যাক কিভাবে নিতে হয় এবং দিতে হয়, এভরি বিউটিফুল সফট স্কিল, প্রফেশনাল স্কিল নিয়ে কাজ হয়েছে। সবচেয়ে বড় জায়গা আমি যেটা বলবো, যেটা না বললেই না, মানসিক স্বাস্থ্যের ব্যাপারে খুব যত্ন নেওয়া হয়েছে। কারণ আমরা কোথাও না কোথাও একটু থমকে গিয়েছিলাম, হারিয়ে গেছিলাম, ভয় পাচ্ছিলাম। আমার তো চেষ্টার কোনো কমতি নাই, তারপরও কেন আমি বুঝতে পারছি না। কারো ক্ষেত্রে সেটা হচ্ছিল, কারো ক্ষেত্রে পারিবারিক কারণ, ব্যক্তিগত বিভিন্ন কারণে হলেও। আমার নিজেরটা যদি আমি বলি, যে আমি নতুন কিছু করতে চাচ্ছিলাম, যে আমার এই অভিজ্ঞতার ঝুলি নিয়ে আমি কোথায় যেতে পারি, এই তথাগত চাকরির বাইরে আর কি করা যেতে পারে, সমাজকে আমি আর কিভাবে দিতে পারি। আমি তো অনেক অর্জনগুলা নিয়ে আমি খুশি। তো সেখানে এই প্রোগ্রামের আন্ডারে যখন নিজেকে আরেকটু চেনা হলো, জানা হলো, এবং আরও চমৎকার কিছু মানুষ আপার মতো, এবং আমাদের কাজী কনসালটেন্টের কাজী ভাই, আমাদের নুসরাত আপার টিমে খুব ওয়ান্ডারফুল টিম মেম্বার্স আছে, এবং আরও অনেক চমৎকার মানুষদের সাথে পরিচয় হলো, নেটওয়ার্কটা স্ট্রঙ্গার হলো, এবং আমি জানি আমি এখন কি করতে চাই। বাহ, বিনতি আপা তো জানেন তিনি কি করতে চান। হাসিনা আপার কাছে আসবো, যে এই প্রজেক্টটাকে আসলে কিভাবে পুরোপুরি ডিজাইন করা হলো, আসলে কারা কারা ফ্যাসিলিটেটরস ছিলেন। তো ডিসকাশন হচ্ছিল রিটার্নশিপ মিশনটা নিয়ে। যে বিনতি আপা যেভাবে বললেন যে আসলে এটা 10 দিনের টোটাল প্রোগ্রাম ছিল, এবং ওয়ার্কশপ ছিল, ট্রেনিং ছিল, কিভাবে আসলে তাদের সাথে কানেক্ট করা হয়েছে? আপা, এর সাথে একটা ছোট প্রশ্ন, লেজ প্রশ্ন যেটাকে বলছিলাম, ইজ দেয়ার এনি পার্সোনাল রিজন বিহাইন্ড সাচ অ্যান ইনিশিয়েটিভ, বা পার্সোনাল কোনো টাচ আছে কিনা এর মধ্যে? কজ ইউ আর ভেরি প্যাশনেট অ্যাবাউট অল দিস থিংস। হ্যাঁ, পার্সোনাল একটা টাচ তো ডেফিনেটলি আছে, কারণ আমি ব্যক্তিগতভাবে ক্যারিয়ার কাউন্সিলিং এবং সাইকোসোশ্যাল সাপোর্টের জন্য মেন্টরিংটা করি। এটা একেবারেই আউট অফ মাই প্যাশন, এটার সাথে আমার জবের কোনো সম্পর্ক নাই। কিন্তু আমরা আমার প্রতিষ্ঠানে এবং অন্যান্য প্রতিষ্ঠানে যেটা দেখি, এটা মিড লেভেলে মেয়ে পাওয়া যায় না, হ্যাঁ, অভিজ্ঞ মেয়ে। তো এই দুটো মিলে আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা, যেহেতু আমি এই সেশনগুলো করি, সো আমি আসলে অনেকের অনেক সমস্যা জানি যেটা সারফেসড হয় না। পাশাপাশি প্রতিষ্ঠানেরই সমস্যা জানি যে তারা আসলে মেয়ে পায় না। সো ব্যাটে বলে মিল করেই আমরা চেষ্টা করলাম যে ওমেন রিটার্নশিপটা চালু করি। এবং ওমেন রিটার্নশিপ আসলে কোনো নতুন কনসেপ্ট না, এটা ধরেন ইন্ডিয়াতে বা অন্যান্য দেশেও আছে। এটা বাংলাদেশে প্রায় একই সমসাময়িক কালে এটা ব্র্যাক শুরু করেছিল, প্রায় আমরা একই সাথে অলমোস্ট শুরু করেছিলাম। আমরাও জানতাম না তারা করবে, তারাও জানতো না আমরা করব। এবং আমাদের এটার পরে আমাদের সাথে কাজ করেছে সিটি ব্যাংক, তারাও কিন্তু এই ধরনের একটা প্রমোশনাল কাজ করছে এবং এই ধরনের একটা উদ্যোগ নিয়েছে। ফিরে আসি যে কিভাবে এটা ডিজাইন করলাম। তো আমরা প্রথমে একটা
নিড অ্যাসেসমেন্ট করার চেষ্টা করলাম যে যারা এভাবে ড্রপ আউট হচ্ছে তাদের প্রবলেমগুলো কোথায়। প্রথম কথা হচ্ছে যে তাদের কনফিডেন্সের অভাব। কেন কনফিডেন্সের অভাব? কারণ আমাদের যে রিক্রুটমেন্ট সিস্টেম এটাই এত বেশি পুরনো ধাঁচের যে আমরা ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করি অনেক সময় যে আপনি কেন কাজ করেন নাই। এই যখনই আপনি ক্যারিয়ার ব্রেক সম্পর্কে জানতে চাওয়া যায় তখনই দেখা যায় তারা ধপ করে তাদের কনফিডেন্সটা পড়ে যায় পরের প্রশ্নে, আর তারা সঠিকভাবে উত্তর দিতে পারছে না বা কনফিডেন্সের সাথে। তার মানে ল্যাক অফ কনফিডেন্স একটা বিষয়। পাশাপাশি দেখা যায় যে তারা যদি কাজের থেকে 3 বছর 5 বছর বা হোয়াট এভার একটা বিরতি নেয়, তখন অনেক কিছু সিস্টেম এগিয়ে যায়, সেটার সাথে তারা কোপ করতে পারে না। ধরা যাক টিমে সে মাইক্রোসফট টিমে সে হয়তো মানে ইউজ টু না, হ্যাঁ, কিন্তু তার ইন্টারভিউটা টিমে হবে কিংবা জুমে হবে। তো এই সমস্ত টেকনিক্যাল অ্যাসপেক্টগুলো মাথায় রেখে আমরা কনফিডেন্স কিভাবে বাড়ানো যায়, টেকনিক্যাল স্কিল কিভাবে বাড়ানো যায়, এভাবে এই ট্রেনিং প্যাকেজটা ডিজাইন করেছি, এবং যেটাতে আমাদের কাজী ভাই, কাজী কনসালটেন্ট, উনি আসলে লিড করেছেন যে কী ধরনের জিনিসগুলো আসবে, সেটা লিডারশিপ বলেন, এই ফিডব্যাক নেওয়া বলেন, কারণ তাকে তো আসলে এখন জুনিয়রদের সাথে কাজ করতে হবে। আমাদের মাইন্ডসেট তো এরকম নাই। আমাদের দেশে কি মনে করা হয়, বয়স বাড়া মানে আমি সিনিয়র পজিশনে যাওয়া, আমি আমার জুনিয়রের কাছে রিপোর্ট করব, বা এই জিনিসগুলোকে আমরা মেনে নেই না। তো সব কিছু মিলে আমাদের ট্রেনিং প্যাকেজটা ডিজাইন করা হয়েছে, এটা এক। আর ট্রেনিং প্যাকেজ শুধু ট্রেনিং প্যাকেজের মধ্যে সীমাবদ্ধ থাকে নাই, তারপরে যারা ভালো করছেন, যাদের অপরচুনিটি আছে, তাদেরকে ফেলোশিপের সুযোগ দেওয়া হচ্ছে। তারা কোনো একটা প্রতিষ্ঠানে 3 মাস বা 6 মাসের জন্য অ্যাটাচমেন্টে থাকছেন, তাহলে ওনার প্রফেশনাল জায়গায় উনি আবার ফিরে আসছেন, ফ্লোটায় ব্যাক করতে পারছেন। রাইট। আর পাশাপাশি একটা ছোট্ট জিনিস দিয়ে শেষ করি, এইটা মানুষের কনফিডেন্স লেভেলটা এমনভাবে বাড়িয়ে দিয়েছিল আমাদের পার্টিসিপেন্টদের। অনেকে হয়তো আসলে জবে ফিরে যান নাই, তারা নিজে টুকটাক ব্যবসা করা শুরু করেছেন বা হোয়াট এভার, নিজেকে নিজে তৈরি করছেন এবং অন্য কাজে। তার মানে কি? তার মানে হচ্ছে যে চাকরি ইজ নট অনলি অপশন, ভালো থাকার জন্য তারা অল্টারনেটিভ উপায়ও। এবং আমার এই কথাতে যেটা আসলে মনে হচ্ছে যে এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে অনেক সময় হয়তো আমরা কাজে ফেরত যেতে চাই না, কিন্তু আমি আসলে মানে ইন্টারনালি নিজেকে খুব লো ফিল করি, আমার সেলফ স্টিমটাতে খুব হয় না ইম্প্যাক্ট করে। তো সেইটা হয়তো দেখা যাচ্ছে যে এই ইনিশিয়েটিভটার পরে, এই ট্রেনিংটার পর সেটা হয়তো তার না বাউন্স ব্যাক করেছে। হ্যাঁ, এই মুহূর্তে আরো একজনকে একটু যুক্ত করতে চাই, মনীষা মাফরুহা, যিনি নির্বাহী পরিচালক মানব কল্যাণ সংস্থা, তাকে যুক্ত করে নিচ্ছি। আপা, স্বাগত আপনাকে সকালের বাংলাদেশের এই আয়োজনে। একটা ছোট প্রশ্ন আছে, ফিরে আসবার এই তাগিদে কি কি বিষয় আপনাকে উদ্বিগ্ন করেছিল, এবং এটা ওভারকাম করবার ক্ষেত্রে রিটার্নশিপ প্রোগ্রাম কতখানি সহায়ক ছিল? আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি ওয়াটারকে এই ধরনের একটা প্রোগ্রাম করার জন্য আর কি। তো আসলে চাকরির ক্ষেত্রে যখন একটা লম্বা বিরতিতে আমাকে যেতে হয়েছিল, সেই সময়টা সবচেয়ে বেশি যেটা কাজ করেছিল সেটা হচ্ছে আত্মবিশ্বাসের একটা জায়গা আর কি। আমার মনে হয়েছিল যে আমি প্রায় 1.5 বছর একটা বিরতিতে ছিলাম, এবং তখন মনে হয়েছে যে আমার যে দক্ষতাগুলো আছে সেগুলো কি আগের মতো আছে কিনা, বা আমি কি অন্যদের থেকে অনেক কিছু পিছিয়ে আছি কিনা, এই চিন্তাগুলো আসলে অনেক বেশি আমাকে উদ্বিগ্ন করেছিল। এবং উমেন রিটার্নশিপ প্রোগ্রাম যেটা আসলে করেছে, আমাদেরকে এক ধরনের আত্মবিশ্বাস তৈরি করেছে, এবং নিজের ভেতরে যে প্রাণশক্তি যেটা আছে সেটাকে নতুন ভাবে আবিষ্কার করা, নতুন ভাবে দেখা, এবং নিজের যে দক্ষতাগুলো আছে সেগুলো যে হারিয়ে যায় নাই, সেটাকে আসলে পুনর্বার ভাবে উপস্থাপনের জায়গাটা আসলে আমাদের সুযোগ হয়েছে এই প্রোগ্রামের মাধ্যমে। জি, বাহ, চমৎকার। তো তার মানে হচ্ছে যে আসলে ওই দিনের শেষে ওই একই কথা, যে আত্মবিশ্বাসটা আসলে ফিরে, এবং আত্মবিশ্বাসী যখন কোনো মানুষ হয় তখন সে আসলে যে কোনো কিছু অর্জন করতে পারে। মনীষা আপাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আবার বিনতি আপার কাছে যেতে চাই। আপা, অনেকগুলো কথাই শুনছিলাম না, অনেক চমৎকার আয়োজন, অনেক মেন্টর আছেন এখানে, বাট দ্য থিং ইজ দ্য ফার্স্ট স্টেপ দ্যাট ইউ হ্যাভ টু টেক ইজ ওভারকাম ইয়োর ওন ফিয়ার। এই জায়গাটায় যে আপা বলছিলেন জুনিয়রদের রিপোর্ট করব, আমাকে এই মাইন্ডসেটটা তৈরি করতে হবে, এই যে ইয়েস ডিসিশনটা নিজের মধ্যে থেকে আসা, হোয়াট ওয়ার্ক বিহাইন্ড ইট, এবং কতখানি চ্যালেঞ্জিং ছিল? চ্যালেঞ্জ বলতে নিজের সাথে যুদ্ধটাই, যে এই যে স্বীকার করে নেওয়া যে হ্যাঁ আমার আরো একটু আপডেটেড হতে হবে, এবং আমার আরো অনেক কিছু জানার আছে, যে গ্রোথ মাইন্ডসেটের জায়গাটা একটু নিজেকে অ্যালাউ করা। আমি একা নই, এই অনুভূতিটা একটু ধারণ করা, এবং আমি পারবো, এবং আমি আরেকটু চেষ্টা করে দেখি, হাল ছেড়ে না দেয়া। এই চ্যালেঞ্জগুলো আসলে নিজের সাথে যেমন একটা যুদ্ধ, আশেপাশে বিশেষ করে পরিবারের একটা খুব বড় ভূমিকা থাকে,
এই জায়গাটাও আমার মনে হয় আমাদের একটু কথা বলা ভালো, আমরা একটু শেয়ার করতে পারি আমাদের স্টোরিগুলো, যেমন আমরা এখন শেয়ার করছি, আপনারা বিভিন্নভাবে শেয়ার করছেন, পত্রিকা, গণমাধ্যমে, আজকে এই টেলিকাস্টের মাধ্যমে। এই জায়গাটায় আরও একটু যদি কাজ করি আমরা, আমার মনে হয় আপনারা আরও সুন্দর একটা মেসেজ পাবেন যে হ্যাঁ, যারা একটু এইখানে দ্বিধায় আছেন, যাব কি না, বলবো কি না, আরেকবার চেষ্টা করব কি না, চেষ্টা করলেই অনেক কিছু সম্ভব, এটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, আমি কখনো হাল ছাড়িনি। চমৎকার। আমরাও দায়টা নিয়ে নিলাম, আমাদের দায়ও আছে এই যে আমরা স্বতঃস্ফূর্তভাবে আপনাদের খোঁজ নিয়ে এই বিষয়টা জানাতে দর্শকদের বেশি আগ্রহী ছিলাম। তো একটা জায়গায় এসে সবকিছু থেমে যায়, তা হচ্ছে একজন নারীর জীবনের সবচেয়ে কাঙ্ক্ষিত মুহূর্ত তার ক্যারিয়ার ওয়াইজ জীবনের সবচেয়ে বড় বিচ্ছেদ ঘটায় তার ছন্দ থেকে। মাতৃত্বকালীন সময়ের কথা বলছি, এবং খুব স্বাভাবিকভাবেই এই জন্য দেখা যায় বাংলাদেশের প্রচুর আত্মবিশ্বাসী নারী হয়তো পুনরায় তার এই মাদারহুডের যে জার্নিটা শুরু করেন, এটার একটা সময় যে আর ফিরতে পারেন না কাজে, কিংবা আত্মবিশ্বাস অভাবে নানান রকম ঘটনা ঘটে, দায়িত্ব নানান রকম ঘটনা, নানান রকম বাস্তবতা। আসলে দায়িত্ব তো রুনিয়া বললো, নানান রকম বাস্তবতা, পারিবারিক বিষয়গুলো এখানে সামনে এসে দাঁড়ায়। এই একটা জায়গায় আপনাদের রিটার্নশিপের মতো এই চমৎকার আয়োজন কতখানি আত্মবিশ্বাসী করে তুলবে, এবং এই কাজ করতে যে আপনি সবচেয়ে বড় ক্রাইসিসটা কি দেখেছেন, ঠিক কোনটা ওভারকাম করলে হয়তো এই বিষয়টাকে আরেকটু স্মুথ করা যায়? আচ্ছা, যেটা বললাম যে রিটার্নশিপের জন্য যিনি এই জব থেকে চলে যাচ্ছেন তাকে ধরেন আমরা আত্মবিশ্বাস বাড়ালাম, কিন্তু এটাই তো সব শেষ না। এই পাশে যদি দেখেন মুদ্রার অন্য পিঠ, যে রিক্রুটার, তারও তো মাইন্ডসেট থাকতে হবে যে যিনি ঝরে পড়েছেন তাকে আমি কিভাবে মেইন স্ট্রিমে আনবো। দেখা যায় যে যখন একটা সিভি বাছাই করা হয় কোনো প্রতিষ্ঠানে, তখন যে এইচআর ডিপার্টমেন্ট কাজ করেন, যখনই দেখেন ক্যারিয়ার ব্রেক, ওই সিভিটা অটোমেটিক বাদ পড়ে যায়। তো তাকে তো আসলে মানে লেভেল প্লেইং ফিল্ডই দেওয়া হলো না যে সে আসবে, সে একটা হ্যাঁ ইন্টারভিউতে পার্টিসিপেট করবে, এটা একটা। এবং যে ধরনের অপ্রাসঙ্গিক অনেক সময় প্রশ্ন করা হয় তাকে সে বিব্রতকর অবস্থায় পড়ে। তো সুতরাং এটা আমাদের দরকার যে এই মাইন্ডসেট থেকে বের হয়ে আসা রিক্রুটার হিসাবে, যে মাতৃত্বকালীন কারণে ছুটিতে গেছে বা হোয়াটএভার, যে কোনো কারণে ফিরে আসতে চায় তাকে অপরচুনিটি দেওয়া, এটা একটা বিষয়। কারণ তা না দিলে সে তার প্রতি যেই আমাদের দেশ ইনভেস্ট করেছে, বা আমাদের যেই প্রতিষ্ঠানগুলো বা সমাজ বা দেশ যে তাকে ইনভেস্ট করেছে, তাকে এই জায়গাটায় নিয়ে এসছে, সেটা তো আমরা হারিয়ে ফেললাম, একটা রিসোর্স হারিয়ে ফেললাম। তো তাকে কিভাবে মেইন স্ট্রিম করা যায়, এটা একটা বড় জায়গা। আর আরেকটা জিনিস হচ্ছে যে একজন সন্তান যখন জন্মগ্রহণ করে একটা পরিবারে, শুধু কি মাই তাকে দেখাশোনা করে? এটাই আমার কাছে অদ্ভুত লাগে যে মনে হয় যে পুরো দায়িত্বটা আসলে মার একার, এক্স্যাক্টলি। পরিবারে আর কোনো কারোর হয়তো সেখানে কোনো দায়িত্ব নেই। তো আসলে মাইন্ডসেট চেঞ্জ হচ্ছে, এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। যেভাবে আমরা মানে বিনতি আপার সাথে যখন কথা ছিল, তো তিনি বলছেন যে কনসালটেশন, এখন অনেক মেয়েরা কিন্তু দেখা যায় যে ফুল টাইমার না হয়ে তারা আসলে তাদের জন্য কনসালটেশনটাতে আসলে তারা যাচ্ছে। এই জায়গাটাতে আসলে যখন একটা মেয়ে কনসালটেশনে আসতে চায়, কনসালটেন্ট হতে চায়, তার কি কি বৈশিষ্ট্য থাকা দরকার? আমার অভিজ্ঞতা থেকে এবং আমার আশেপাশের যা দেখছি, যে অবশ্যই আমাকে ডিগ্রিটা এনশিওর করতে হবে, যে পড়াশোনার থেকে সরে যাওয়া যাবে না। নিজের কোনটা ভালো লাগে সেটা যদি আমি একটু বুঝতে পারি, নিজেকে একটু জানতে পারি, পড়াশোনার পাশাপাশি এই এক্সপ্লোরেশনগুলো করার, কিছু সফট স্কিলগুলো, মানে আমার পেশাদারিত্বের জায়গা এবং আধুনিক যে প্রযুক্তিগুলো এখন একেবারে না জানলেই না, সেই জায়গাতে অবশ্যই ইনভেস্ট করতে হবে, জানতে হবে, পিছিয়ে যাওয়া চলবে না। মানে আমার সুযোগ নাই এটা বলার কোনো সুযোগ নাই, এখন ইন্টারনেটে অনলাইনে বসে অনেক ফ্রি কোর্সেস আছে। সো এখানে, এবং আমি বিশ্বাস করি কোনো কাজই ছোট না। একটা ছোট কাজ দিয়েও যদি আমি শুরু করি, যে আপা যেটা বললেন যে অন্যের কার আন্ডারে কাজ করছি, কোন প্রতিষ্ঠানে কাজ করছি, কাজটাকে যদি আমি ভালোবেসে করি, আসলে ছোট বড় কাজ না ভেবে কাজটা শুরু করাটাই একটা বড় পদক্ষেপ আমি মনে করি। তারপর আমার দক্ষতা, আমার একাগ্রতা, প্রাতিষ্ঠানিক এবং এখানে নিজের একার না, পরিবারের সাহায্য এবং সহযোগিতা লাগে। আপা যেটা বললেন, প্রতিষ্ঠানের ভূমিকা তো প্রবলভাবে আসে, এবং একটা হোল পিকচারটা দেখতে পাই আমরা যখন একটা দেশের প্ল্যানিংয়ে, যে সেটাকে ইনভলভ করা। আমি যদি এখানে একটু বলতে চাচ্ছি যে শুধুমাত্র মাতৃকালীন ছুটি বা আমার চাইল্ড কেয়ার না, যেটার জন্য আমার একটা চাইল্ড কেয়ার দরকার, অনেক সময় যে বাসার
বয়স্কদের দেখাশোনার হ্যাঁ, ভারটাও হ্যাঁ। মেয়েদের উপরই বর্তায়। হ্যাঁ, আমরা আমাদেরকে হয়তো বলা হচ্ছে চাকরি থামাও বা তুমি অন্য কাজ বন্ধ করে কেয়ার গিভার হও। তো এই নিডটা দেখেন, এটা কিন্তু একটা কমপ্লিট সিনারিও, এটা কমপ্লিমেন্টারি একটা সিনারিও। মেয়েদেরকে যদি আমরা এই কেয়ার গিভার জবে আনি, চাইল্ড কেয়ার জবে আনি, কিছু মেয়ে যেমন কাজ পাচ্ছে, আবার সেই সাথে যারা বাইরে কাজ করার জন্য তারাও কাজে উপযুক্ত, যেতে তারাও পারছে। কাজে যেতে, ইটস এ কমপ্লিট সিনারিও। সো আমি আশা Exactly. করি দেশের ভবিষ্যৎ প্ল্যানিং এ এই জায়গাটাকে পজিটিভলি দেখা হবে, কারণ অর্ধেকের বেশি মানুষকে ফেলে এগিয়ে গেলে টেকসই উন্নয়নে একদম, আমরা একদমই কখনোই টেকসই উন্নয়ন আগাতে কখনোই পারবো না। সিগনিফিকেন্ট সম্ভব অর্ধেক না। 51%। আপা আপনাদের দুজনকে exactly. অসংখ্য ধন্যবাদ এবং আপনার মাধ্যমে পুরো টিমে যারা ছিল তাদের ধন্যবাদ, যাদের সাথে হয়তো আজ কথা বলার সুযোগ হলো না।